সীমা করে দেওয়া একটা জায়গা, মহারাষ্ট্রের পুনা জেলার একটি গ্রাম কিংবা একটি পঞ্চায়েত। 1818 সালের 1 জানুয়ারি এখানে একটি যুদ্ধটা হয় ইংরেজদের সঙ্গে তৎকালীন মারাঠিদের শাসক পেশোয়াদের। পেশোয়ারা তখন খুব অত্যাচারী ছিল। ওই অঞ্চলের প্রধান জনজাতি হচ্ছে মাহার জনজাতি। এই মাহারদের ওপর পেশোয়ারা খুব অত্যাচার, তার জন্য মাহাররা এই যুদ্ধে ব্রিটিশদের সাথে অংশগ্রহণ করে। যুদ্ধে পেশোয়ারা পরাজিত হন এবং সেই দিন থেকে মাহাররা এই দিনটিকে পেশোয়াদের বিরুদ্ধে, উচ্চবর্ণের বিরুদ্ধে জয়ের একটি দিন হিসাবে পালিত করে এবং প্রতি বছর 1 জানুয়ারি তারা এই দিনটিতে মিলিত হন এবং সকলে মিলে নানা রকম উৎসব। 2018 সালের 1 জানুয়ারি এই দিনটি 200 বছর পূর্ণ হয়। এই 200 বছর পূর্তি উপলক্ষে এলগার পরিষদ নামে একটি সংগঠন গঠিত হয়। এই এলগার পরিষদ ওই দিন 2018 সালের 1 জানুয়ারি এখানকার একটি বড় মাঠে, এই গ্রামে মাকুড়েগাঁও মাঠে দলিতদের একটি বিশাল সমাবেশ সংগঠিত। সেই সমাবেশে খ্যাতনামা বহু সমাজকর্মী, মানবাধিকার কর্মী, অধ্যাপকরা বক্তব্য দেন। প্রচুর দলিত মানুষ সেখানে সমবেত। এই দলিত মানুষদের মধ্যে হিংসা ছড়িয়ে দেয়, লুটতরাজ করে, অগ্নিসংযোগ করে এবং এই হিংসা পুরো রাজ্য মহারাষ্ট্র জুড়ে ছড়িয়ে দেয়। এর ফলে একটি দলিত ছেলের মৃত্যু। এর 2 দিন বাদেই এলগার পরিষদ এর বিরুদ্ধে, প্রধানত যারা যে 2 ব্যক্তি এদের নেতৃত্ব দিয়েছিল তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার পরে একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। কিছুদিন তাকে জেলে রাখার পর তাকে ছেড়ে দেওয়া। এর কিছুদিন পরে 2-3 মাস বাদে আরেকটি এফআইআর দায়ের করল। সেই এফআইআরে বলা হলো যে 2018 সালের 1 জানুয়ারির ওই সমাবেশে প্রচন্ড প্ররোচনামূলক বক্তব্য রাখা হয়েছিল, বিভেদমূলক বক্তব্য রাখা হয়েছিল এবং বলা হলো যে এলগার পরিষদ নাকি একটি মাওবাদীদের দুষ্ট সংগঠন এবং সেখানে রাষ্ট্রদ্রোহী নানা রকম। পুলিশ এরপরে অত্যন্ত তৎপর হয়ে উঠল এবং সক্রিয় হয়ে তারা বিভিন্ন জায়গায় রেড করা। 2018 সালের 6 এপ্রিল তারা বিনাপুরেগাঁও এসে প্রথম 5 জনকে গ্রেফতার করে। এই গ্রেফতারের মধ্যে ছিলেন সমাজের অধ্যাপিকা এবং রোনালিন্টন নামক সমাজকর্মী। এর কিছুদিন বাদেই আগস্ট মাসে আরো 5 জনকে তারা গ্রেফতার করে। এর মধ্যে ছিলেন কবি ভারবারা রাও এবং বিশিষ্ট সমাজকর্মী, মানবাধিকার কর্মী, ছত্তিশগড়ের টিউটিএলের জেনারেল সেক্রেটারি সুধা ভরদ্বাজ এবং আরো অন্যান্য 3 জন। এই করে করে তারা মোট 16 জনকে গ্রেফতার করে বিনাপুরেগাঁও। এপ্রিল 2020-তে যখন সারা দেশে মহামারী ছেয়ে গেছে, কোভিড মহামারী ছেয়ে গেছে, সেই সময় তারা বিখ্যাত মানবাধিকার কর্মী গৌতম লাউরাকা এবং অত্যন্ত বরেণ্য দলিত সাহিত্যের অধ্যাপক এবং গবেষক আনন্দ চৌধুরীকে তেলতুম্বেকে গ্রেফতার করে। 2020 সালের অক্টোবরে তারা অত্যন্ত বৃদ্ধ সমাজকর্মী, যিনি দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের আদিবাসী বেল্টে অত্যন্ত উল্লেখযোগ্য কাজ করেছেন, সেই ফাদার্স ক্যান্সামিকে তারা রাত্রি থেকে গ্রেফতার করে মুম্বাইয়ে নিয়ে আসে এবং তালজলা জেলে। ফাদার্স ক্যান্সামি 83 বছর বয়স। তিনি নিজে জল খেতে পারেন না, দিয়ে তাকে জল খেতে হয় এবং তিনি যে তাকেও তারা জেলে। টোটাল মোট এই 16 জন বন্দীর উপরে রাষ্ট্র ইউপিএ ধারা প্রয়োগ করল। ইউপিএ মানে হচ্ছে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এই ইউপিএ আইন জামিন পাওয়া অত্যন্ত দুষ্কর। দ্বিতীয় যে ব্যাপারটি ঘটল যে প্রত্যেকটি মামলা 16 জনের সেটা এনআইএ এর অধীনে চলে যায় এবং এনআইএ এর অধীনে যখন কোনো মামলা চলে যায় তখন রাজ্য সরকার এখানে। তৃতীয় যে ব্যাপারটি ঘটল এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে এদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হবে তা হচ্ছে মারাত্মক। প্রথমেই তো বলা হলো এরা হচ্ছে সব আরমান নকশাল, মাওবাদীদের সঙ্গে নানাভাবে। এবং দ্বিতীয় যে অভিযোগটা বলা হলো যে এরা প্রত্যেকে নাকি প্রধানমন্ত্রীকে খুন করার
এই জন্য তারা বললো যে তাদের কাছে কিছু প্রমাণ আছে, এটা তারা কিছু কম্পিউটার থেকে তারা দিচ্ছে। এর কিছুদিন বাদে যখন জানা গেল যে রনা উইলসনের কম্পিউটারে এরকম একটি ড্রাইভ পাওয়া গেছে, যার মধ্যে এরকম কিছু চিঠি পাওয়া গেছে, যেখান থেকে প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রীকে খুন করার একটি ষড়যন্ত্র চলছিল এবং এর সঙ্গে মাওবাদীদের নানা রকম মিল ছিল। প্রথমত এই চিঠিগুলোতে কোনো ডেট দেওয়া নেই, কোনো সই করা নেই। তা রনা উইলসনের যিনি আইনজীবী, তিনি রনা উইলসনের যে কম্পিউটার, সেই হার্ড ডিস্কের একটি কপি তিনি আমেরিকায় পাঠালেন পরীক্ষা করার। তারা পরীক্ষা করে বলল যে রনা উইলসনের কম্পিউটারে রিমোট কন্ট্রোলে একটি ফাইল ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা আমরা কম্পিউটারে কাজ করেছি তারা জানেন যে আমার ল্যাপটপের রিমোট কন্ট্রোল মোবাইল কোনো অন্য জায়গা থেকে নিয়ে নেওয়া যায় এবং তারপর তারা আমার সিস্টেমে যা কিছু ইচ্ছা তারা করতে পারে। এই ডিজিটাল একটা কারসাজি করে তারা রনা উইলসনের কম্পিউটারে এই ফাইলটি ঢুকিয়ে দেয় এবং সেটাকেই প্রমাণ হিসাবে দাখিল করে। যখন রনা উইলসনের আইনজীবী বলেন যে আমেরিকার এই সংস্থা প্রমাণ করেছে যেটা রিমোট কন্ট্রোল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আদালত সেইটাকে অগ্রাহ্য করে, বলে যে কোনো বেসরকারি সংস্থা কোনো তদন্ত তারা মানতে রাখে। এইভাবে গত 3 বছর ধরে বিভিন্ন ছুতোয় আটকে রাখা হয়েছে। এদের মধ্যে অন্তত 8 থেকে 10 জন আছে যারা বরিষ্ঠ নাগরিক। হ্যাঁ, এর মধ্যে বরেণ্য কবি বারবারা রাও বারবার জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকবার বেহুশ হয়ে পড়েছেন, তিনি অপদস্থ হয়ে পড়েছেন, তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়েছে এবং তাকে বারবার তার স্ত্রী জামিন পাওয়ার জন্য আবেদন করেছেন এবং প্রতিবারই আদালত বলেছে এবং সরকারি আইনজীবী বলেছে যে তিনি জামিন পাওয়ার জন্য অসুখ হওয়ার জন্য স্থান করেছেন। এই করে 2-3 বার তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কোভিডেও আক্রান্ত হয়েছে। একবার হাসপাতালে গিয়ে তার স্ত্রী দেখেন যে তার স্বামী একটি বিছানার মধ্যে মলমূত্রের মধ্যে পড়ে রয়েছে, এরকম। তখন চারিদিকে প্রচুর প্রেসে এবং নানা মিডিয়ায় এই ঘটনাটি সামনে আসে এবং বারবারা রাওয়ের যিনি আইনজীবী ইন্দিরা জয়সিং, তিনি প্রেসকে বলেন যদি বারবারা রাওকে ইমিডিয়েটলি ছেড়ে না দেওয়া হয় তাহলে তিনি হয়তো পেলেই তার মৃত্যু হয়ে যাবে। তখন সরকার নড়ে চড়ে বসে এবং দীর্ঘদিন প্রতীক্ষার পরে বারবারা রাওকে মুমূর্ষু অবস্থায় তাকে তখন জামিন দেওয়া হয় এবং সেই জামিনেও একটা শর্ত দিয়ে দেওয়া হয় যে তিনি কখনোই যেন মুম্বাই ছেড়ে যেন কখনো তিনি না। এইভাবে সুজা ভরদ্বাজও বারবার তার স্বাস্থ্যের কারণে তিনি হাইপার টেনশন এবং ডায়াবেটিসের রোগী, তিনি কিন্তু বারবার অ্যাপিল করেছেন, তার অ্যাপিল অগ্রাহ্য করা হয়েছে এবং শেষমেশ ফাদার স্ট্যানসন তিনি বলেন আমাকে নিজের জায়গায় ফিরে যেতে দাও, আমি সেখানে ফিরে যেতে চাই, সেখানে আমি কাজ করতে পারি, কিন্তু এখানে আমি লেখাপড়াও করতে পারছি না, লিখতেও পারছি না, আমার দিন দিন আমার শরীর স্বাস্থ্য ফুরিয়ে আসছে, আমাকে আমাদের নিজের লোকের কাছে ফিরে যেতে দেওয়া হবে। কিন্তু আদালত তার সেই আপিলটাকে অগ্রাহ্য করেছে এবং তাকেও যে জামিন না করে হাসপাতালে স্থানান্তরিত। এই হচ্ছে আজকের অবস্থা।